সুপ্রিয় দর্শক ও সুধী, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি ড্রিম ফার্টিলিটি কেয়ার নিবেদিত ডক্টর অনুকা রায়ের বন্ধ্যাত্ব চিকিৎসার নতুন দিগন্ত অনুষ্ঠানটিতে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সে বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে বা যদি আমরা ডেভেলপড কান্ট্রি গুলোর কথা বলি, আমেরিকা বা কানাডা, এ ধরনের যে দেশগুলো যেগুলো আছে আমরা জানি সে খুবই ডেভেলপড কান্ট্রি, তাদের ক্ষেত্রে আসলে এটাকে অ্যাড্রেস করাটা খুবই ইজি, কারণ তাদের মধ্যে সচেতনতাটা আসলে এই জায়গাটাতে অনেক বেশি। আমরা যদি আমাদের দেশের প্রেক্ষাপটের কথা বলি, আর্থসামাজিক প্রেক্ষাপট, বা আমরা যদি বলি যে একটু গ্রাম অঞ্চলের দিকে কথা বলি, এই যে আজকে বিষয়টা নিয়ে কথা বলবো, তারা অনেকটা এই ব্যাপারটাকে স্বীকারই করতে চান না, এরকমও অনেক সময় আছে। তো সেইটার বিষয়ে আমরা যাব না, আমরা মাঝামাঝিতে থাকবো যে হ্যাঁ আমরা মেনে নিচ্ছি যে প্রবলেমটা আছে এবং আমরা কিভাবে এটাকে সমাধান করতে পারি। আজকের যে আমাদের এই আয়োজনের বিশেষ পর্বটি আমরা সাজিয়েছি এবং তা হচ্ছে পুরুষ বন্ধ্যত্ব, মেল ইনফার্টিলিটি। খুব কি অবাক হবেন কিনা জানি না, এই টার্মটি শুনে অনেকে মনে করবেন যে বন্ধ্যত্ব আবার পুরুষের কেন হচ্ছে, বা পরপুরুষের আবার কিসের বন্ধ্যত্ব। আসলে বিষয়টা এরকম যে আমরা পরবর্তী পর্বগুলোতে বলার চেষ্টা করেছিলাম যে এই যে 100 ভাগ যদি বন্ধ্যত্ব হয়ে থাকে, এই 100 ভাগের মধ্যে 50%, বা আমরা যদি বলি 40 ভাগ দায়ী হচ্ছে একজন মহিলা, বাকি 40 ভাগ দায়ী হচ্ছেন একজন পুরুষ, এবং বাকি যে 20 ভাগ থাকে তার মধ্যে 10 ভাগে আসলে আমরা বের করতে পারি না যে কি কারণে বন্ধ্যত্ব হচ্ছে, কারণ কি সেটা আমরা বের করতে পারি না। অন দা আদার হ্যান্ড বাকি যে 10% সেটা হচ্ছে যে দুজনের মিলিত, হয়তো পুরুষেরও প্রবলেম আছে, হাজবেন্ডেরও সমস্যা আছে, ওয়াইফেরও সমস্যা আছে, মিলিত ভাবে। তো একদম সহজ জরিপে আপনারা বুঝতে পারছেন যে এই যে বন্ধুত্ব সমস্যাটা কিন্তু 50-50% দায়িত্ব। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো এই জন্যই যে এই বিষয়টি সবচেয়ে বেশি ইগনোরড হয়, এবং আমরা চাই যে এই বিষয়টি ইগনোর না করে আপনারা যদি ডক্টরের কাছে আসেন, খুব সহজে কিছু মেডিসিন বা কিছু ওষুধের মাধ্যমে বা কিছু প্রসিডিউরের মাধ্যমে কিন্তু আপনারা গর্ভধারণ করতে পারবেন, আপনাদের ওয়াইফদেরকে সহযোগিতা করতে পারবেন গর্ভধারণ করতে। আজকের এই বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম ডক্টর অনুকা রায়ের সাথে, এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি ম্যাডামকে আমাদের সাথে আজকে হেলথ ফেসবুক পেজে জয়েন করার জন্য, এবং অনেক অনেক ধন্যবাদ ম্যাডামকে তার ব্যস্ততম সময় থেকে আমাদেরকে এই বিষয় নিয়ে কিছু বলার জন্য, আজকে জয়েন করার জন্য। আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। ধন্যবাদ ডাক্তার মৌলি। এত ইম্পর্টেন্ট একটা পুরুষ বন্ধ্যাত্ব খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস, ইনফার্টিলিটির ক্ষেত্রে এরকম একটা বিষয় আয়োজন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ ম্যাডাম। আমরা আজকে একটু চেষ্টা করব কি যে পুরুষ বন্ধ্যত্ব বিষয়টিতে আমরা কোনো হতাশা আর কিছু না, আমরা সে আশার বাণীটা দেখাতে চাই। এই জন্য যে এটা হলে ডক্টরের কাছে আসলে ডক্টর যদি তাকে ডায়াগনোসিস করে বের করতে পারে যে তোমার এটার জন্য এটা, ওইটার জন্য এটা, এভাবে করে এই ব্যাপারটাতে যাতে আমরা রোগীদেরকে অ্যাওয়ার করতে পারি, সেখানে আমরা একটু কাজ করতে চাচ্ছি। তো প্রথমে ম্যাডাম আপনাকে যদি একটু জিজ্ঞাসা করি যে আসলে পুরুষ বন্ধ্যত্বটাকে আমরা কেন বলছি। আচ্ছা, মানে ইনফার্টিলিটির ক্ষেত্রে 40 থেকে 50 ভাগ কিন্তু পুরুষ থেকে আসে। হ্যাঁ, আর 50% আসে ফিমেল থেকে। এই পুরুষ বন্ধ্যাত্ব কিন্তু খুব বেশি ইনফার্টিলিটির ক্ষেত্রে রেসপন্সিবল। এর জন্য আমরা কিন্তু ফার্স্টে যখন একটা ইনফার্টাইল কাপল আসে, তখন আমি কিন্তু ফার্স্টে পুরুষকে দেখি যে আপনার কি সমস্যা, সমস্ত হিস্ট্রি নেওয়া এবং কি কারণে এটা হতে পারে সব বুঝিয়ে দেয়। এখন পুরুষ বন্ধ্যাত্বের কিন্তু অনেকগুলো কারণ আছে। ফার্স্টে আমরা দেখি যে স্পার্মের যে প্রোডাকশনটা, হ্যাঁ এটা দেখি। স্পার্মের প্রোডাকশনটা যদি কমে যায়, তখন কিন্তু এটাকে অলিগোজোস্পার্মিয়া বা এজোস্পার্মিয়া, হ্যাঁ, মোটিলিটি কম থাকতে পারে। তারপর হচ্ছে আপনার মরফোলজিটা অ্যাবনর্মাল হয়, হ্যাঁ, এক্ষেত্রে আমরা ট্র্যাটোজোস্পার্মিয়া বিভিন্নভাবে আমরা এগুলা বলে থাকি। আবার দেখা যায় যে অন্ডকোষে কিন্তু অনেক সময় প্রবলেম হয়, এগুলা হতে পারে। আবার হরমোনাল কিছু প্রবলেম আছে, যেমন লিউটিনাইজিং হরমোন, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এবং প্রোল্যাকটিন, থাইরয়েড, এগুলাও কিন্তু ফার্টিলিটির সাথে রিলেটেড। আবার অনেক সময় দেখা যায় যে স্পার্মটা তৈরি হচ্ছে কিন্তু এই স্পার্মটা কিন্তু বাইরে বের হচ্ছে না, যে মানে স্পার্ম বাহিত যে নালী বা ভাঁজ ডিফারেন্স, এটাও কিন্তু অনেক সময় ব্লক থাকে। আবার অনেক সময় দেখা যায় যে ভেরিকোসিলের মতো রোগ কিন্তু হয়, যে অন্ডকোষে ভেরিকোসিল বলে, বা ইনফেকশন, যেমন ইপিডিডাইমাইটিস বা প্রোস্টেটাইটিস, এগুলা ক্লামাইডিয়া, গনোরিয়া, এগুলো যৌনবাহিত রোগ, এগুলোর কারণেও কিন্তু অনেক সময় বন্ধ্যাত্ব হতে পারে। এবং অনেক সময় দেখা যায় যে মানসিক স্ট্রেস বা চাপে, অনেক সময় স্পার্মের প্রোডাকশনটা কমে যায়।
আবার অনেকে এসে বলে যে আমার ইরেকটাইল ডিসফাংশন বা যে মানে মানসিক প্রেশারের কারণে যে ইরেকটাইল ডিসফাংশনটা হয়, এটাও কিন্তু অনেক বড় ব্যাপার বন্ধ্যাত্বের, মানে প্রিম্যাচুর ইজাকুলেশন যেটাকে বলে, প্রিম্যাচুর ইজাকুলেশনই বলে এটাকে। মানে অনেক সময় এই ইজাকুলেশন জনিত সমস্যাগুলো পুরুষদের থাকে। এই সমস্ত বিভিন্ন কারণ কিন্তু পুরুষ বন্ধ্যাত্বের সাথে জড়িত। এগুলো আমাদেরকে ফার্স্টে তাদের বুঝিয়ে দিতে হবে যে এই কারণে আপনার সমস্যা হতে পারে। যে আপনার যে কোনো সমস্যা নাই, ঠিক আছে, আপনি মেলামেশা করতে পারতেছেন, এটা মানে এই নয় যে আপনার কোনো বন্ধ্যাত্ব হতে পারে না বা আপনার জন্য কোনো বন্ধ্যাত্ব হবে না। আপনার এই কারণে হতে পারে, এটা যদি আমরা তাদেরকে বুঝিয়ে দিই তাহলে কিন্তু ব্যাপারটা ইজি হয়ে যায়। আমরা ইজি হয়ে কিন্তু যাবে, অ্যাডভান্স হচ্ছি এবং অনেকে এটা ব্যাপারটা দিকে এগিয়ে আসছে একসেপ্ট এবং করছে। অনেকেই কিন্তু হ্যাঁ, মেনে নিচ্ছে এবং অনেকে মেনে কিন্তু নিচ্ছে। এটাকে নর্মাল ভাবে নিচ্ছে। না, নিচ্ছে। পুরুষ বন্ধ্যাত্ব হতে আমি পারে। ম্যাডাম এই জায়গাতে একটু আপনাকে মানে একটু ইন্টারাপ্ট করতে চাই এই জন্য যে আমরা যখন ভাবি কি যে পুরুষ বন্ধ্যত্ব, যখন বলা হয় ইন জেনারেলি এখনো, মানে অনেক শিক্ষিত সমাজের কথা আমি বলছি, ডক্টর ছাড়া যারা আছেন তারা অনেকে মনে করেন কি যে আমি হয়তো বা মেলামেশা করতে পারছি না, পারছি, তাহলে আমার কোনো বন্ধুত্ব সমস্যা নেই। আসলে কিন্তু বন্ধুত্ব যে এই সমস্যাটা শুধুমাত্র মেলামেশা করতে পারছে বলেই থাকবে না, এরকম কিন্তু না ঘটনার বিষয়টা। না, আমরা পরের প্রশ্নটাতে ব্যাপারটা কিন্তু পরের হ্যাঁ, প্রশ্নটাতে এই জন্যই আসছে যে আসলে কোন পরীক্ষাটি দিয়ে আমরা বুঝতে পারবো যে তার আসলে এই গর্ভধারণের হুম। ক্ষেত্রে বা সন্তান জন্মদানের ক্ষেত্রে কিছু আসলে বাধাবন্ধকতা রয়েছে, এটা যদি আমাদের কিছু বলেন। কাপল যখন আসে তখন আমরা ফার্স্টেই আমরা বোথ পার্টনারকে কাউন্সিলিং করি, এবং বিশেষ করে আমি কাউন্সিলিং করি এখন মেলদেরকে, মেল হুম, ফার্টিলিটি হুম, ব্যাপারটা নিয়ে। এবং ওনারা কিন্তু ফার্স্টে এসে কোনো টেস্ট করতে চায় না, ওয়াইফই বলে যে না হুম, আমার হাজবেন্ডের তো কোনো প্রবলেম নাই, সব তো ঠিকই আছে। উনি ফার্স্টে বলে, মানে মেল পার্টনারের কথা কি বলবো, ফিমেলই বলে যে আমার হাজবেন্ডের সব ঠিক আছে। তখন আমি কাউন্সিলিং করে বুঝিয়ে দিই এবং ফার্স্টে আমরা যেটা খুব ইজি এবং খুব ইনফরমেটিভ একটা টেস্ট, যেটা সিমেন অ্যানালাইসিস, হ্যাঁ, হুম, এটা করলে কিন্তু অনেক ধরনের ইনফরমেশন এখান থেকে বের হয়ে আসে। যেমন এখান থেকে আমরা 3টা প্যারামিটার, মেইন প্যারামিটার দেখি, যে স্পার্মের কাউন্ট, তারপর মরফোলজি, মোটিলিটি, হ্যাঁ, মানে অ্যাজ হোল কোয়ালিটিটা কেমন, এখান থেকেই হুম, কিন্তু হুম, মেইনলি বের হয়ে আসে। তারপর এটার পরে সাধারণত আমরা অ্যাসোসিয়েটেড কিছু হরমোন টেস্ট করি, যেমন থাইরয়েড, প্রোল্যাকটিন, হ্যাঁ, এলএইচ, এফএসএস এবং টেস্টোস্টেরন। এখান থেকে যদি এই 2টা থেকে যদি কোনো প্রবলেম ধরা পড়ে তখন আমরা ফার্দার স্টেপে যাই। সেটা অনেক পরে, মানে স্ক্রোটাল আল্ট্রাসোনোগ্রাফি করি এবং স্ক্রোটাল আল্ট্রাসোনোগ্রাফি করার পরে এখান থেকে কিছু জিনিস বের হয়ে আসে, যেমন টেস্টিকুলার সাইজ, স্ট্রাকচার, হ্যাঁ, বা কোনো ব্লকেজ আছে কিনা, কোনো টিউমার আছে কিনা, ভেরিকোসিল আছে কিনা, এগুলো দেখা হয়। ঠিক আছে? এই যে কয়েকটা টেস্ট করলেই কিন্তু বোঝা যায়। তারপরে যদি মোটামুটি আইডিয়া করতে পারা যায় যে স্পার্ম জি, জি। কাউন্টটা যদি খুব কম হয়, হুম, হুম, সেক্ষেত্রে কিন্তু আমরা কাউন্সেলিং করি যে স্পার্ম কাউন্ট কম হয়, কম আপনার, এটা শুধু ফার্টিলিটির জন্য আপনার কিন্তু পরীক্ষা-নিরীক্ষা করা দরকার না। এটা কিন্তু আপনার সুস্থ থাকার জন্য দরকার আছে। কারণ যাদের অ্যাজোস্পার্মিয়া বা অলিগোস্পার্মিয়া থাকে, এদের কিন্তু কিছু, কিছু রোগ হতে পারে পরে। ডায়াবেটিস এবং হার্ট ডিজিজ এবং এখান থেকে অন্ডকোষে ক্যান্সার বা টিউমারও হতে পারে। এইজন্য আমরা জেনেটিক টেস্টিং গুলো করে ফেলি এবং এখান থেকে তাদেরকে কাউন্সেলিং করে দিই যে আপনার সুস্থ থাকার জন্য কিন্তু এই টেস্ট গুলো করা দরকার। হওয়া দরকার। এখানে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ম্যাডাম বলতে চাচ্ছিলাম যে আমরা যে স্পার্মের কাউন্টটাকে দেখি তখন আসলে কোন বিষয়টা দেখি, এটা কি শুধুমাত্র সংখ্যাটা দেখি নাকি এটার মানে স্ট্রাকচারও দেখি কিনা? কারণ আমরা যেটা জানি যে আসলে শুধুমাত্র স্পার্মের অ্যানালিসিসটা কিন্তু শুধু তার সংখ্যাটাকে না, সেটার স্ট্রাকচারটা ঠিক আছে কিনা এবং সেটা হুম। দ্রুততার সাথে ওভামের দিকে যেতে পারে কিনা বা তার মুভমেন্টের ইয়েটা, সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। আচ্ছা, স্পার্মের আমরা মেইনলি 3টা প্যারামিটার দেখি। 3টা প্যারামিটারের ভিতরে ফার্স্টে আসছে আমাদের স্পার্মের কাউন্ট, হ্যাঁ, বা সংখ্যা। স্পার্মের কাউন্ট যদি প্রতি মিলিমিটারে 15 মিলিয়নের বেশি থাকে তখন কিন্তু আমরা বলি যে স্পার্মের কাউন্ট ঠিক আছে। হ্যাঁ, স্পার্মের কাউন্ট ঠিক থাকার একটা ইম্পর্টেন্স আছে। যে যখন ইজাকুলেশন হয় তখন কিন্তু একটা ডিমকে নিষিক্ত করার জন্য অনেকগুলো স্পার্ম যায়। এখন হুম, স্পার্মের কাউন্ট যদি কমে যায় তখন কিন্তু এই ডিমকে নিষিক্ত করার হারটা কমে যায়। মানে ফার্টিলিটিটা কমে যায় তখন। হুম, আরেকটা ব্যাপার যেটা, যে স্পার্ম কাউন্ট ঠিক আছে, সবকিছু ঠিক আছে, বাট মোটিলিটিটা কম। কারণ ডিমকে নিষিক্ত করার জন্য তাকে যেতে হবে ফ্যালোপিয়ান টিউবে। এই হুম, যে মানে মানে দৌড়াতে দৌড়াতে যেতে হবে বা মুভমেন্ট করে যেতে হবে, এই ক্ষমতাটা যদি কম থাকে, মানে লো স্পার্ম মোটিলিটি যদি থাকে, হুম, তখন কিন্তু স্পার্মটা ওভামকে নিষিক্ত করতে পারে না। এটা একটা কারণ, হ্যাঁ। আরেকটা ব্যাপার যেটা, মানে এখানে আরেকটা জিনিস বলে রাখি যে মোটিলিটি যেটা, এটা কিন্তু আমাদের 40% থাকতে হবে, অ্যাটলিস্ট হুম, 32%।
তাহলে হুম, কিন্তু স্পার্ম ওভামকে নিষিক্ত করতে পারবে। আরেকটা পারবে। ব্যাপার যেটা মর্ফোলজি, মর্ফোলজিটা মানে হেড, নেক, টেইল যেটা এই স্ট্রাকচারটা ঠিক আছে কিনা, বা হেডের ভিতরে ডিএনএটা ঠিক আছে কিনা, নিউক্লিয়াস ঠিক আছে কিনা, এটা দেখতে হবে। এটা কিন্তু মাত্র 4%। মানে 4% মনে হতে খুবই কম, বাট এই 4% মর্ফোলজি যদি ঠিক থাকে তাহলে কিন্তু আমরা বলবো যে না, কোয়ালিটিফুল স্পার্ম বা হেলদি স্পার্ম। তখন হেলদি সেটা স্পামটা ওভামকে ইয়ে করতে পারবে আর কি, নিষিক্ত করতে পারবে। নিষিক্ত করতে আরেকটা পারবে। ব্যাপার আছে, আমরা কিন্তু সিমেনের যে পিএইচটা দেখি, হুম, বা হুম, অ্যামাউন্টও অনেক সময় আসে যে 1.5 ml এর মতো যদি আসে, অ্যাটলিস্ট আমরা বলি নর্মাল। অনেকের কিন্তু অনেক কম আসে, 0.5 ml ও কারো কারো আসে। তখন কিন্তু এই যে অলিগোস্পার্মিয়া যেটা, এই ক্ষেত্রে কিন্তু মানে স্পার্মের কাউন্টও কম থাকে, মোটিলিটি সবকিছু কম থাকে, এই যে অ্যামাউন্টটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আরেকটা যেটা আছে লিকুইফেকশন, লিকুইফেকশন যেটা আমরা কিন্তু এটা অনেক সময় ইগনোর করে যাই। লিকুইফেকশন মানে একটা স্পার্মটা আমরা যে সিমেন অ্যানালাইসিসের জন্য বের করি, এটা আমরা 30 to 40 মিনিট একটা 37 ডিগ্রি টেম্পারেচারে একটা ইনকিউবেটরে রেখে দিই। বের করে দেখি যে লিকুইফাইড হয়েছে কিনা, মানে এখান থেকে স্পার্মটা দৌড়াইতে পারবে কিনা। অনেক সময় হুম, দেখা হুম। যায় লিকুইফেকশনটা থাকে না, তখন যতই গুড কোয়ালিটির স্পার্ম হোক না কেন, সেই স্পার্মটা কোনো মতেই দৌড়াইয়া ওভামকে ফার্টিলাইজ করতে পারবে না। হার্ডনেস এটাও করতে কিন্তু পারবে। একটা ইম্পর্টেন্ট ব্যাপার। ইম্পর্টেন্ট। এখানে ম্যাডাম এই যে সমস্যা যতগুলো আপনি শেয়ার করলেন, মানে পুরুষদের বন্ধ্যত্বর ব্যাপারগুলোতে যেগুলোকে আইডেন্টিফাই করা হচ্ছে যে পুরুষদের বন্ধ্যত্ব হতে পারে এগুলোতে, তার মধ্যে আসলে সবচেয়ে সহজ হয় কোনটা চিকিৎসা করা এবং সবচেয়ে কঠিন হয় কোনটা আসলে? আচ্ছা, সবথেকে সহজ হয় যদি আমাদের স্পার্মের কাউন্ট, কোয়ালিটি, মোটিলিটি সব ঠিক আছে, বাট যদি ওজন বেড়ে যায় বা অ্যাসোসিয়েটেড যদি মেডিকেল ডিসঅর্ডার থাকে, ডায়াবেটিস, থাইরয়েডের প্রবলেম, প্রোল্যাকটিন, এগুলা যদি থাকে, এগুলার ক্ষেত্রে আমরা মেডিকেল ডিসঅর্ডার গুলা কারেকশন করে ফেলি, এবং মেল পার্টনারকে বলি যে ডায়েট মডিফিকেশন বা লাইফস্টাইল মডিফিকেশন, তারপরে অ্যান্টি অক্সিডেন্ট জাতীয় ড্রাগস বা ফুড গুলা, তারপর হচ্ছে আপনার প্রসেস ফুড গুলা অ্যাভয়েড করা, মানে হেলদি লাইফস্টাইল যদি লিড করে, বা স্মোকিং বা আরো ব্যাড হ্যাবিট যেগুলো আছে এগুলো যদি অ্যাভয়েড করে, তাহলে কিন্তু অনেক সময় স্পার্মের কাউন্ট, কোয়ালিটি এগুলো বেড়ে যায়। আমরা আরেকটা জিনিস জানি যে স্পার্ম তৈরি হতে কিন্তু 70 থেকে 80 দিন লাগে। তাহলে আমরা যদি এরকম অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় সাপ্লিমেন্ট, বা আমরা এই ব্যাড হ্যাবিট গুলো অ্যাভয়েড করতে বলি, বা এক্সারসাইজ, লাইফস্টাইল মডিফিকেশন, কিছু মেডিকেশন যদি দিই, তাহলে দেখা যাবে 2 থেকে 3 মাস পরে কিন্তু অনেকটা ইমপ্রুভ করে যায়। তখন কিন্তু আর কোনো ইন্টারফেয়ারের দরকার হয় না, এমনিতেই কনসেপ্ট করে যায়। কনসেপ্ট করে যায়। ম্যাডাম অনেক ধন্যবাদ ম্যাডাম। আমরা আমাদের অনুষ্ঠানটি এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নেব। বিরতির পর ফিরে এসে আমরা আসলে স্পার্মটাকে কিভাবে করে পরিপূর্ণ আকার নিয়ে সেটাকে আমরা আইভিএফ এর মাধ্যমে সফলভাবে সন্তান জন্মদান করতে পারি, বা মেল ইনফার্টিলিটির কোন পর্যায়ে গিয়ে আমরা আইভিএফ টা করব সেটা সম্পর্কে একটু জানবো। তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে এলাম ড্রিম ফার্টিলিটি কেয়ার নিবেদিত ডক্টর অনুকা রায়ের বন্ধ্যত্ব চিকিৎসার নতুন দিগন্ত অনুষ্ঠানটিতে। দর্শক, আমরা যাওয়ার আগে কথা বলছিলাম মেল ইনফার্টিলিটি নিয়ে, যে কি কি বিষয়গুলো থাকলে পুরুষদের বন্ধ্যত্বের ব্যাপারটা হতে পারে এবং সেটা থাকলে কিভাবে সহজে আমরা কিন্তু চিকিৎসা করে সেটার দিকে সম্ভাবনার আলো দেখতে পারি, সেটা কিন্তু আমরা আজকে কথা বলছিলাম। তো এখন এই পর্যায়টিতে আমরা চিকিৎসা বিষয়টিতে কথা বলবো। ম্যাডাম যদি আমাদের সাথে একটু শেয়ার করেন যে চিকিৎসাটা আসলে আমরা কিভাবে করতে পারি পুরুষ বন্ধ্যত্বের ক্ষেত্রে। আচ্ছা, পরিবন্ধতার ক্ষেত্রে আমরা তো সিমেন অ্যানালাইসিস, হরমোন সবগুলো আমরা যদি দেখার পরে মনে হয় যে স্পার্মের কাউন্ট, কোয়ালিটি বা মোটিলিটিতে সামান্য সমস্যা, তখন কিন্তু আমরা লাইফস্টাইল মডিফিকেশন বা অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় ড্রাগ গুলা দিয়ে আমরা একটু ওয়েট করি, এবং দেখি 2 থেকে 3 মাস পরে আবার স্পার্ম কাউন্টটা দেখি। দেখার পরে যদি সবকিছু নর্মাল থাকে, তখন আমরা ফিমেল পার্টনারকে কিন্তু একই সাথে ইভালুয়েশন করতে হবে। হুম, হ্যাঁ, হুম। মেলের সবকিছু ঠিক আছে বা ঠিক নাই, এটার পরে ডিপেন্ড করে কিন্তু ফিমেলকে আমরা ওকে বলবো না। ফিমেলকে এট এ টাইম আমরা ইভালুয়েট করব। ইভালুয়েশনে আনতে হবে। যদি মেল ফ্যাক্টর গুলা সামান্য সমস্যা থাকে, তখন কিন্তু আমরা ফার্স্টে 2 থেকে 3 মাস পরে নর্মালি ট্রাই করার জন্য বলি, এবং এটা যদি 3 মাস পরে দেখি না ট্রাই মানে হচ্ছে না, তখন আমরা কিন্তু অ্যাডভাইস করি যে আইওআই এর জন্য। হুম এটা হচ্ছে মানে সামান্য সমস্যার জন্য। স্পার্ম কাউন্ট যদি 10 মিলিয়নের ভিতরে থাকে, তখন আমরা আইওআই এর কথা বলি। তারপরে যদি আইওআই 3 থেকে 4 সাইকেল যদি না হয়, তখন আমরা বলি ঠিক আছে, আইভিএফ করতে পারেন আপনি। আইভিএফটা হচ্ছে স্পার্ম এবং ওভামকে একটা ল্যাবে
একই ইসের ভিতরে মিডিয়ার ভিতরে নিয়ে আমরা রেখে দিই এবং সেখানে ফার্টিলাইজ হলে ডে 3 বা ডে 5 এমব্রায়োটা আমরা ফিমেলের জরায়ুতে প্রতিস্থাপন করে দেই। কিন্তু যদি দেখা যায় যে স্পার্মের কাউন্ট খুব কম থাকে, হ্যাঁ, 1 মিলিয়ন থাকে বা তারও কম থাকে, তখন তো খুবই সমস্যা হয়ে যায়। তখন আমরা কিন্তু সাধারণত ইক্সিটা প্রেফার করা হয়। আবার দেখা যাবে মেলের অনেক সময় অ্যাজোস্পার্মিয়া থাকে, ট্রাটোজোস্পার্মিয়া থাকে, হ্যাঁ? মানে সিমেন্টটা মানে স্পার্মটা তৈরি হচ্ছে বাট বের হচ্ছে না। ওই বের ক্ষেত্রে হচ্ছে। কিন্তু আমরা টেসা বা মাইক্রো টেসা, পেসা এগুলোর মাধ্যমে স্পার্মটা বের করে স্পার্মটাকে প্রসেস করা হয়। প্রসেস করে তখন আমরা এটা ইক্সি করে মানে ওসাইটের ভিতরে একটা মেশিন দিয়ে, হ্যাঁ, একটা মেশিন হুম, হুম। ইক্সি মেশিন দিয়ে স্পার্মকে ওর ভিতরে ঢুকিয়ে তখন এমব্রয় তৈরি করা হয়। তখন সেটাকে আমরা জরায়ুতে প্রতিস্থাপন করে দেই। জরায়ুতে হ্যাঁ, প্রতিস্থাপন করে দেয়। এখন মেল ফার্টিলিটি থাকলে যে বাচ্চা হবে না, এটা কিন্তু মানে একটা অসম্ভব ব্যাপার। এত হুম, অ্যাডভান্স টেকনিক, ইক্সির মতো হুম। অ্যাডভান্স টেকনিক এখানে আছে। সুতরাং মেল ফার্টিলিটি নিয়ে মানে ভয়ের কিছু নাই। মেল ফার্টিলিটি অবশ্যই চিকিৎসা আছে এবং বায়োলজিক্যাল বাবা হওয়া সম্ভব। হুম? একেবারে যখন মানে প্রাইমারি টেস্টিকুলার ফেইলিউর যেটা বলে, কোন স্পার্ম থাকে না। এটা খুবই রেয়ার, খুবই রেয়ার। এক্ষেত্রে আমরা সাধারণত ডোনারের কথা বলে থাকি। কিন্তু ডোনার তো আমাদের দেশে অ্যালাউড না, হ্যাঁ? আমাদের দেশে কিন্তু কোনো আইন নাই ডোনারের। এইজন্য ডোনারেরটা আমরা এভয়েড করে যাব এবং এটা কিন্তু খুবই কম ডোনারের কথা আমরা আনবো না। আমরা মানে সর্বশেষ আমাদের ইয়ে হচ্ছে যে ডাক্তারের কাছে আসবো, কাউন্সেলিং করব, ডক্টরের একটা ফার্টিলিটি ডক্টরের আন্ডারে থাকবো এবং এর লাস্ট স্টেজ পর্যন্ত এনিহাও আমরা যে কোনো ভাবে বায়োলজিক্যাল বাবা হতে পারবো। এটা আমরা এক্সপেকটেশন আমাদের থাকবে। সেটাই ম্যাডাম, আমাদের আসলে কি এই প্রোগ্রামগুলোর মেইন উদ্দেশ্যগুলো যে আসলে রোগীকে কিন্তু আমরা কখনোই বলতে পারবো না যে সে বাবা হতে পারবে না বা মা হতে পারবে না। কাইন্ড অফ আমরা মনে করি যে এটা আসলে কিন্তু একটা প্রাকৃতিক মিরাকেলই বলা যায়। সেটা এখন তাদের চেষ্টাটা করতে হবে যে আমার যে প্রবলেমটা আছে সেটা নিয়ে আমি বসে না থেকে বরঞ্চ আমাকে সহায়তা করতে পারেন যে ডক্টর যিনি ইনফার্টিলিটিস্ট, ড্রিম ফার্টিলিটি কেয়ার মতো জায়গা থেকে আপনারা আপনারা কাজ করছেন, আরো অনেক অনেক জায়গা থেকে কাজ করছেন। তো এই জায়গাটাতে আসলে আসতে হবে যে আমার এই প্রবলেমটা হচ্ছে, আমি অ্যাড্রেস করছি, এখন আমি কিভাবে ট্রিটমেন্ট নিব। কারণ এত আধুনিক ট্রিটমেন্ট এখন চলে এসেছে এবং সেই সাথে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা যুগ আমরা মনে করি। এখানে আসলে অনেক অনেক বড় মাত্রায় অনেক কিছু রেভুলেশন হচ্ছে এবং সেই সাথে হেলথ কেয়ারের রেভুলেশন সবচেয়ে বেশি হচ্ছে এবং আমাদের দেশ কিন্তু অনেক দূরে এগিয়ে গেছে এই জায়গা থেকে। আমরা একদমই শেষ করতে যাচ্ছি ম্যাডাম, যদি আমাদের আজকের বিষয়টি নিয়ে যে মেল ইনফার্টিলিটি, এটা অনেকে একসেপ্ট করতে চান না, যদি একসেপ্ট যারা করেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। যারা একসেপ্ট করতে চান না তাদেরকে রিকোয়েস্ট করবো যে ম্যাডামদের কাছে আসার জন্য। ম্যাডাম, যদি আপনার কোনো শেষ পরামর্শ থাকে এই বিষয়টিতে। আচ্ছা, আমি বলবো যে মেল ইনফার্টিলিটি কিন্তু খুবই ইম্পোর্টেন্ট, হ্যাঁ? এবং এটা আমাদেরকে সবাইকে বুঝতে হবে। শুধু কাপলকে না, ফ্যামিলি, সমাজ এবং পুরা আমাদের একটা ফিল্ড তৈরি করতে হবে যে ইনফার্টিলিটি কোনো অভিশাপ না বা অন্য ৫ টি রোগের মতো এবং এই ইনফার্টিলিটি মেল ইনফার্টিলিটি যদি থাকে এটা কিন্তু অবশ্যই একটা ফার্টিলিটি ডক্টর বা এন্ডোলজিস্টের কাছে যেতে হবে এবং সেখানে কিন্তু স্টেপ বাই স্টেপ অনেক চিকিৎসার ব্যবস্থা আছে এবং এটার অবশ্যই একটা শেষ এবং সমাধান আছে। কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। এটাই হচ্ছে বড় ব্যাপার। হুম? মেল ইনফার্টিলিটি নিয়ে আমাদের ভিতর অবশ্যই একটা অ্যাওয়ারনেস থাকতে হবে যে ফিমেলের মতো মেলও একটা ইনফার্টিলিটি এবং এটারও চিকিৎসা আছে এবং অনেক অ্যাডভান্স টেকনিক আছে। হ্যাঁ? যেখানে অবশ্যই বাবা হওয়া সম্ভব। ঠিক আছে? এটা আমরা এই মেসেজটাই আমি দিব যে এটার ভিতরে আমাদের মেল ইনফার্টিলিটি নিয়ে একটু অ্যাওয়ারনেসটা খুব দরকার। হ্যাঁ? আমাদের দরকার। মেনে নিতে হবে যে মেল ইনফার্টিলিটি হতে পারে এবং এটার চিকিৎসাও আছে। অনেক হ্যাঁ? অনেক ধন্যবাদ ম্যাডাম সবাইকে ইনফরমেশনের ভালো জন্য। থাকবেন, সুস্থ থাকবেন। সুপ্রিয় দর্শক, ড্রিম ফার্টিলিটি কেয়ার নিবেদিত ডক্টর অনুকা রায়ের বন্ধ্যত্ব চিকিৎসার নতুন দিগন্ত যে অনুষ্ঠানটি জনস্বার্থে আমাদের কাছে নিয়ে এসেছে মেডিসাইন্স ফার্মা, পাওয়ার্ড বাই মায়োবেস্ট সিমেন্ট কেয়ার ওভকন এফ এবং হেলথ অফ ফেসবুক পেজ থেকে আপনার এই প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন। এবং পরবর্তীতে যদি প্রোগ্রামটা আপনারা মিস করে থাকেন, আবারও লিঙ্কে জয়েন করে আমাদের আগের পর্বগুলো এবং পরের পর্বগুলো দেখতে পারবেন। মেল ইনফার্টিলিটি এই যে টার্মটি, পুরুষ বন্ধ্যত্ব বলতে কিন্তু কাউকে অ্যাটাক করা নয় বা কাউকে হার্ট করা নয়। বিষয়টি হচ্ছে যদি আমাদের কোনো সমস্যা থেকে থাকে আমরা যথাযথ সময় ডক্টরের শরণাপন্ন হলেই কিন্তু আমরা সন্ধান ধারণের সম্ভাবনাটাকে অনেক বেশি মাত্রায় আশার আলোতে জাগিয়ে তুলতে পারবো। আশা করি দর্শক আপনারা যারা দেখেছেন অনেক কিছু জানতে পরিপ্রেক্ষিত হয়েছেন। আবার দেখা হবে আগামী পর্বে। ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।